যে অক্ষের ব্যাপারে আপনি কি ভাবছেন, যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক? আমি বললাম যে আমি এটা এই মুহূর্তে পছন্দ করব না যে ইসলামী দলগুলো একটা সম্মিলিত ইসলামী ঐক্যজোট নামে বা এরকম কোনো একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হোক, এই জিনিসটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। উনি বললেন সবাই ঐক্য চান, আপনি বলছেন চাচ্ছেন না। বললাম যে আমি ভয় পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঐক্যটা তৈরি হবে, তার চেয়ে বহুগুণ বেশি তিক্ততা নিয়ে সেটা ভেঙে যাবে, এবং যখন ভাঙবে তখন মনে হবে যে এইভাবে ঐক্যবদ্ধ না হওয়াটাই ভালো ছিল। এখন আপনি জমিয়ত হয়ে আপনি বিএনপির সাথে কথা বলেন, আপনি 2 বা 3টা আসন পাবেন, সুবিধা খুব অল্প নিতে পারবেন। আপনি চরমোনাই হয়ে বিএনপির সাথে কথা বলেন, আপনি খুব অল্প সুবিধা নিতে পারবেন। আপনারা সবগুলো ইসলামী দল অন্তত প্রাথমিকভাবে দলবন্দি করেন। এজন্য বলছি যে ওনাদের মধ্যে দূরত্বের উপাদান কম, ঐক্যের উপাদান বেশি। ওনারা খুব সহজে একত্রিত হতে পারবেন, হ্যাঁ, যদি কতিপয় জিনিস আমরা দূর করতে পারি, এবং করা উচিত। ওনারা যদি সম্মিলিতভাবে বিএনপির সাথে বসেন, তাহলে সম্মিলিতভাবে বিএনপির সাথে বসলে ওনারা নির্বাচন কেন্দ্রিক কথা বলছি, ওনারা 40-50টা নিয়ে আসতে পারছে। কতটুকু ফাঁস হওয়া না হওয়া সেটা দ্বিতীয় বিষয়, সেটা আরেক আলাপ। কিন্তু সম্মিলিত শক্তি এই সুবিধাটা নিতে পারছে, 30টা নিয়ে আসতে পারছে, অন্তত 20টা নিয়ে আসতে পারছে। এর নিচে আমার কোনো যৌক্তিকতা নেই, এটা হবেই। আপনি জামাতের সাথে বসেন, আপনি যখন সম্মিলিতভাবে বসেন তখন জামাতের সাথে আপনার যে সমস্ত কারণে দূরত্ব আছে, এই দূরত্বের পয়েন্টগুলোতে আপনি জোরালোভাবে প্রেশার তৈরি করতে পারছেন, এবং দূরত্বের জায়গাগুলো কিভাবে কমানো যায় তার বাস্তবসম্মত একটা প্রস্তাবনা আপনি নিয়ে আসতে পারছেন। কারণ আপনি একটা বিচ্ছিন্ন দল হিসেবে বলছেন না, সম্মিলিত একটা পাঠাতন হিসেবে বলছেন। আমরা প্রাথমিকভাবে ইসলামী দলগুলো, অর্থাৎ ইসলামী দলগুলো বলতে সবাই ইসলামী দল, সবাই, এমনকি রেজাখানিরা তারা কি ইসলামী না? সবাই ইসলামী দল। আহলে হাদিস যারা তারা কি ইসলামী না? সবাই ইসলামী দল। আমি বলছি দেওবন্দি করা না, আমরা কি ওইটা পারলাম? আমরা পারলাম না, আমরা ওটা পারি নাই। অন্তত দেওবন্দি ঘরানার দলগুলো যদি এক হতে পারতো তাহলে এটা আমাদের জন্য একটা অগ্রগতি ছিল। দেখেন আমরা এই সমস্ত সেমিনার করছি, তো এগুলো চলতে থাকবে। আগামী সপ্তাহে আরেকটা দাওয়াত আছে আমার, এই সমস্ত এই বিষয়ে আলোচনা। তো এখানে তাহলে আমরা কি করব? আমি একজনকে বলেছিলাম যে আমাদের আখলাকি ঐক্যটা আগে তৈরি করা দরকার। সেটা কিভাবে? যে যত বড় দল তিনি তত বেশি উদারতা প্রদর্শন করবেন, তিনি তত বেশি সাথ দেবেন। বড় দলের তিনি কেন ছোট দলের একজনের কাছে ব্যক্তিগতভাবে যাচ্ছেন না? নিজে কল দেন, তার বাসায় চলে যান, হাদিয়া পাঠান। এই যে বড় দল সুলভ যে অহমিকা, এগুলো দূর করতে হবে। আখলাক ছাড়া দীর্ঘ মেয়াদী ঐক্য হবে না, এবং প্রত্যেকেই মনে করতে হবে আমার সম্মান আমার ভাইয়ের পাশে বসা অবস্থায় নিরাপদ। মনে করতে হবে যে উনি বড় দলের, ওনার সাথে আমার একটা অতিরিক্ত অতীত আছে, কিন্তু এই মুহূর্তে কিংবা আগামীকাল, আগামী পরশু তার পাশে আমি যখন বসবো, আমার সম্মান, আমার ইজ্জত, আমার ব্যক্তিত্ব তার পাশে বসা অবস্থায় নিরাপদ। এই এহসাস যদি আপনি দিতে না পারেন, আপনি ওকে জন্য 100 সেমিনার করে কোনো ফায়দা হবে? আদৌ কোনো ফায়দা হবে না। এই এহসাসটা কিভাবে হবে? এই এহসাসটা তো এইভাবে হবে না যে আমরা সবাই বসে গেলাম 5 ঘন্টার একটা রুদ্ধদ্বার মিটিং, 5 ঘন্টার রুদ্ধদ্বার মিটিং করে কি হবে? এই এহসাস তো আসবে না। এই এহসাস আনতে হলে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে হবে। এই এহসাস আসতে হলে বোঝাপড়ার সম্পর্ক স্থাপন করতে হবে। এই এহসাস আনতে হলে মিটিং এর বাইরে প্র্যাকটিক্যাল একটা অন্তরঙ্গতার ঐতিহ্য তৈরি করতে হবে। এবং সেটা ফেসবুক সুলভ না যে তিনি আমাকে আমার পোস্টে লাভ রিক দেন, তিনি আমাকে মাঝে মধ্যে সুন্দর করে মেসেঞ্জারে খুব ভালোভাবে সম্বোধন করে, এটা দিয়ে তো হবে না। আপনি একটা লড়াই লড়ছেন, যেখানে আমার দিকে গুলি আসলে আমার বুকে যাতে গুলি না পড়ে সেজন্য আপনি আগে দাঁড়াবেন। এরকম একটা ঐক্য আমরা চাই। এটা কিভাবে হবে? দেখেন আমাদের আখলাকি অবস্থা এত তিক্ত, এত বাজে, এত বঙ্গুর। 3টা কথা বলেছি, তিক্ত, বাজে এবং বঙ্গুর। যে কোনো মুহূর্তে ভেঙে যাচ্ছে। খুব ভালো বন্ধন, কিন্তু কোথাও একটা ভিন্ন মতের কারণে সেটা গালাগালিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই ইখতিলাফাতের প্রত্যেক পক্ষকে নিয়ে আমরা বসতে পারি, সেখানে তাদের নীতি নির্ধারণী পর্যায়ের লোকেরা থাকবেন। এমনভাবে বসবো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য না, এমনভাবে বসবো যে তালা মেরে চাবিটা হারিয়ে ফেলতে হবে। এরপরে যখন আমরা অন্তত 2-4টা জায়গায় সমাধান পর্যন্ত না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আর উঠবো না। আগে তো চিহ্নিত করতে হবে যে ঐক্যের ব্যাপারে আপনি কি ভাবছেন, যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক।
আমি বললাম যে আমি এটা এই মুহূর্তে পছন্দ করব না যে ইসলামী দলগুলো একটা সম্মিলিত ইসলামী ঐক্যজোট নামে বা এরকম কোনো একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হোক, এই জিনিসটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। উনি বললেন সবাই ঐক্য চান, আপনি বলছেন চাচ্ছেন না। বললাম যে আমি ভয় পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঐক্যটা তৈরি হবে, তার চেয়ে বহুগুণ বেশি তিক্ততা নিয়ে সেটা ভেঙে যাবে, এবং যখন ভাঙবে তখন মনে হবে যে এইভাবে ঐক্যবদ্ধ না হওয়াটাই ভালো ছিল। তাহলে কি করতে হবে? তাহলে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। আস্থার পরিবেশ ছাড়া কোনো বিচ্ছিন্ন কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে, কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে ঐক্য, আমাদের বিগত 55 বছরের অভিজ্ঞতা হলো টেকসই হয় না। টেকসই যেটা হয় না সেটা থেকে নাতাইজ আসে না, নাতাইজ আসে না। আমাদের ঐক্যের বিপরীত উসুলবিদ যারা আছেন তারাও এটা লিখেছেন, নাতাইজ যদি আসতে হয় তাহলে তাকে টেকসই হতে হবে। ঐক্যের জন্য দুইটা ধাপ আছে, একটা হলো নাজারি, আরেকটা হলো আমালি। যে কোনো কাজের ব্যাপারে একটা হলো নাজারি, অর্থাৎ তত্ত্বীয় বিষয়ে, তত্ত্বীয় বিষয়ের সাথে এতকাদি বিষয় আছে, উসুলি বিষয় আছে, দৃষ্টিভঙ্গিগত বিষয় আছে, কর্মপদ্ধতিগত বিষয় আছে, কর্মনীতিগত বিষয় আছে। বাংলাদেশি দেওবন্দি তারার দলগুলো এত এত আলাদা কেন? আকিদা আলাদা, বিষয়টা তা নয়। মাশরাব আলাদা, বিষয়টা তা নয়। কর্মপদ্ধতি আলাদা, নেতৃত্বের ছাঁচ, নেতৃত্বের কাঠামোটা আলাদা। ফলে এগুলোর কারণেও আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এগুলো এক একটা বিষয়। এই সমস্ত বিষয়ে আমাদের যে দূরত্বের 4টা স্তর আছে। 1 নম্বর স্তর হলো যেটাকে দূর করা যাবে, 2 নম্বর স্তর হলো যেটা পুরোপুরি দূর করা যাবে না কিন্তু আংশিকভাবে দূর করা সম্ভব, 3 নম্বর স্তর হলো যেটাকে আসলে দূর করা যাবে না, চাইলেও দূর করা যাবে না। যেমন আপনি যখন বলছেন জামাত ইসলামের সাথে ঐক্যের কথা, ওনারা মাওলানা মওদুদিকে ছেড়ে দেবেন না, এটা জেনেই আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা দূর করা যাবে না। হ্যাঁ, কিছু জায়গা আছে যে আংশিকভাবে দূরত্ব কমানোর সুযোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে। তো এই যে ফর্মুলেশন এবং এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা কীভাবে হবে? এই হোমওয়ার্ক হলো নাজারি বিষয়। এটা কাজের কাজ, এটা হলো গবেষকদের কাজ, এটা হলো মুহাক্কিকিনদের কাজ, এটা হলো স্কলারদের কাজ। আরেকটা হলো আমালি, একটা হলো নাজারি, আরেকটা হলো আমালি। দেখেন, আমি ওই সম্মানিত দায়িত্বশীলকে বলেছিলাম যে বাংলাদেশ ইসলামী দলগুলো যে ঐক্যবদ্ধ হতে পারছে না পারার পেছনে কি কি কারণ আছে, কি কি বাস্তব কারণ আছে, আপাত বাস্তব কারণ আছে, সমস্তগুলো বিষয় নিয়ে কোনো থিসিস আছে কিনা, কোনো কার্যকর গবেষণা আছে কিনা, গভীরতর গবেষণা আছে কিনা, এবং তা থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটা নিয়ে গভীরতর কোনো গবেষণা আছে কিনা। উনি বললেন যে আপাতত তাদের কাছে এরকম কোনো গবেষণাপত্র নেই, কিছু আর্টিকেল আছে, আর্টিকেল দিয়ে হবে না, এর পেছনে গবেষণা লাগবে। আপনি ইন্ডিয়া যান, আমি ইন্ডিয়ার RSS হিন্দুত্ববাদের পেছনে দীর্ঘদিন ধরে পড়ে আছি, তাদের কাজ নিয়ে গবেষণা করছি এবং তাদের কাজের দরুন তারা সমস্ত কিছু নিয়ে আলাপ করছি, কাজ করছি ইত্যাদি। আপনি RSS এর ব্যাপারটা দেখেন, ভারতে হিন্দুদের মধ্যে কতগুলো দ্বারা এবং দরুন। মনুসংহিতা হলো আমাদের যেভাবে শরীয়তের কিতাব, আমাদের যেভাবে শরীয়ত, তাদের ধর্মীয় নীতিমালার গ্রন্থ হলো মনুসংহিতা। মনুসংহিতা হিন্দু সমাজকে কয়েকটা দ্বারায় বিভক্ত করে দিয়েছে, শ্রেণীগতভাবে। একজনের চেয়ারে আরেকজন যদি বসে তাহলে শাস্তি হবে, ব্রাহ্মণের চেয়ারে যদি শূদ্র বসে তাহলে তার নিতম্বে লোহার দাগ দেওয়া হবে। মনুসংহিতায় লেখাই আছে, মনুস্মৃতিতে আছে। এইভাবে তাদের যে ঘরানাগুলো, শতাধিক ঘরানা, এক ঘরানার সাথে আরেক ঘরানার সম্পর্ক থাকতে পারে না, এবং ঘরানা রক্ষার জন্য তারা শত শত বছর ধরে আন্দোলন করছে। এটা হলো বর্ণাশ্রম প্রথা। বর্ণাশ্রম প্রথার ভিত্তিতে উপমহাদেশ এতদিন ধরে চলে আসছে। এখন পর্যন্ত আপনি উত্তরপ্রদেশে যান, যে কূপ থেকে উচ্চবর্ণের লোকেরা পানি তুলে, সেই কূপ থেকে যদি শূদ্ররা পানি তোলে তাহলে এই শূদ্রের হাত কেটে দেওয়া হচ্ছে। এটা তো 2003 সালের ঘটনা। বর্ণাশ্রমগত বিভক্তি তাদের মধ্যে আছে। আর কি আছে? আকীদাগত বিভক্তির ধরন এরকম যে যাকে বিহারে দেবতা মনে করা হচ্ছে, কর্ণাটকে তাকে খলনায়ক মনে করা হচ্ছে। তাদের ধর্মীয়
উপাসনা উৎসবের ধরন হচ্ছে এটা। আপনি কলকাতায় যান, কলকাতায় তাদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা, দিল্লিতে তাদের প্রধান উৎসব কি দেওয়ালি। একটার সাথে একটা মিল নাই। ভাষাগত দিক বিবেচনা করেন, শত শত ভাষা, 250 শতাধিক ভাষা শুধু ইন্ডিয়া আছে। তাদের ধর্ম আকীদা আলাদা, নেতৃত্ব আলাদা, ঐতিহ্য আলাদা, মাসলাক সমস্ত কিছু আলাদা। এই এত এত আলাদা হওয়াটাকে কিভাবে একই প্ল্যাটফর্মে আনা যায়, এজন্য তারা 200 বছর ধরে কাজ করছে, 200 বছর ধরে। এবং এর পেছনে একটা ফর্মুলাকে দিয়েছেন স্বামী বিবেকানন্দ দিয়েছেন। স্বামী বিবেকানন্দের আগে রামকৃষ্ণ পরমহংস দিয়েছেন। ওই সময় থেকে তারা ওই ধারায় কাজ করছে, এখন পর্যন্ত ওই ধারায় কাজ করছে। এবং ওই ধারায় কাজ করে এখন হয়েছে কি, এখন আপনি বলছেন যে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। 7 সিস্টার আলাদা হবে না। আমি বলছি 7 সিস্টার আলাদা হবে না। আপনি লিখে রাখেন কেন আলাদা হবে না। কারণ তারা ঐক্যবদ্ধ হওয়ার এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভারতীয়ত্বের উপর তাদের সম্মিলিত গর্বটাকে এমনভাবে তৈরি করেছে যে মণিপুরের যে লোকটা বলছে আলাদা হতে চায়, কিংবা খালিস্তানের পাঞ্জাবের যে অংশটা বলতে চায় আলাদা হতে চায়, তার পাশে 100 জনের মধ্যে 80 জন বলতেছে যে না, আলাদা হওয়ার দরকার নেই। কারণ কি, কাজ করেছে সম্মিলিত ঐক্যের যে অনুভূতি, এই অনুভূতির পেছনে তারা কাজ করেছে ভাই। শুধু সীমান্ত আলাদা। আমরা কি করছি, আমরা কথা বলছি। আমরা যদি ঐক্যের জন্য বাস্তব ফর্মুলার কথা বলি, আমরা সেই ফর্মুলাটা হাজির করতে পারছি না। ফলে এই যে নাজারি জিনিসটা আমাদের করতে হবে। এবং এটার জন্য যদি সময় লাগে তাহলে এই সময় আমাদেরকে দিতে হবে। এবং আমাদের ভেতর থেকে এই দ্বারার উসুলবিদ, এই দ্বারার স্কলার, এই দ্বারার চিন্তাবিদ, এই দ্বারার গবেষক, এই দ্বারার মহাকিক বের করে নিয়ে আসতে হবে। যে অন্তত বাংলাদেশে 4-5 জন মানুষ যদি এমন না হয় যে উসুলুল ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ বিষয়ে জিজ্ঞেস করতে হলে তার কাছে যাওয়া লাগে, নিশ্চিন্তভাবে চক্ষু বন্ধ করে বলা যায় যে উসুলুল ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ বিষয়ে উনি হচ্ছে স্কলার, আপনি 5টা নাম বলতে পারবেন না। তো এই অবস্থায় আপনি নাজারি ফর্মুলেশন কিভাবে করবেন? তারপরে দ্বিতীয় স্তর হলো আমালি ঐক্যটা কিভাবে হবে? দেখেন, আমালি ঐক্য হলো সহানুভূতি এবং ঐক্য অনুভূতি, একত্বের অনুভূতি থাকতে হবে। এখানে জরুরি বিষয় হলো আখলাক। 5 আগস্টের পরে আমি ইসলামী যে দলগুলোর সাথে আমার সম্পর্ক, আল্লাহর রহমতে সবার সাথেই সম্পর্ক, তো বলেছিলাম, কয়েকটা বিষয় বলেছিলাম। দেওবন্দি করানোর যারা আছে, আমি তাদের আমার যাদের সাথে সম্পর্ক, নানা বিষয়ে কেউ আমাকে জিজ্ঞেস করেছেন, কাউকে আমি নিজ থেকে যোগাযোগ করে বলেছি যে আপাতত দেওবন্দির দ্বারা যে ইসলামী দলগুলো আছে সবগুলোর মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, সম্মিলিত প্ল্যাটফর্ম দেওবন্দির দ্বারা যতগুলো আছে। কারণ তাদের মধ্যে দূরত্বের উপাদান কম, ঐক্যের উপাদান বেশি। আরে ভাই, আখলাকের মধ্যে যদি কাজ না করি তাহলে আমালি ইত্তেহাদ, একটা হলো আল ইত্তেহাদ ফিল নজরিয়া আর আরেকটা হলো আল ইত্তেহাদ ফিল আমাল, বাস্তবসম্মত ইত্তেহাদ এটা হবে না, এটা কোনোভাবেই হবে না। তাহলে আখলাকের জায়গায় আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে যেটা করতে হবে যে অনেক জায়গায় আমরা একমত না, কিন্তু কতিপয় জায়গা আছে যেখানে আমরা একমত। অন্তত 10টা প্রায়োরিটি সেট করা যায়। এই প্রায়োরিটির মধ্যে জমিয়তের দাবি এটা, চরমনায়ের দাবিও এটা, খেলাফত আন্দোলনের দাবি ওটা, খেলাফত মজলিসের দাবি এটাই, একই দাবিতে 10টা দল একই রকম বিবৃতি দিচ্ছে। 10টা দল আলাদা আলাদা মঞ্চে একই দাবিতে কথা বলছে। একই দাবিতে 10টা দল আলাদা মঞ্চে কথা বলছে। তাহলে এই দাবি যখন এক, তখন এই 10 মঞ্চ এক মঞ্চ হতে পারে। আরো 10টা ইস্যুতে হয়তো আমরা এক না, কিন্তু এই 10 ইস্যুতে তো আমরা একমত। ফলে এই যে ইস্যুগুলোতে আমরা একমত, একসাথে কথা বলতে পারি, একসাথে কাজ করতে পারি, একসাথে এগিয়ে যেতে পারি, এই জায়গায় আমরা নিজেদের একটা মঞ্চ তৈরি করে নেব। এবং যখন দেখবেন যে এই কমন ইস্যুগুলোতে সম্মিলিতভাবে আমরা দাবি জানাচ্ছি, কর্মসূচি দিচ্ছি, একসাথে কাজ করছি, তার একটা প্রভাব রাষ্ট্রীয় পর্যায়ে সেটা বাস্তবায়ন, এটা তো দূরের কথা, প্রাথমিক পর্যায়ে যেটা হবে, সমাজের তৃণমূল পর্যায়ে ঐক্যের একটা এহসাস তৈরি হবে। জমিয়তের ফলোয়ার তিনি জানবেন যে আমরা এক হতে পারি, খেলাফতের ফলোয়ার তিনিও জানবেন আমরা এক হতে পারি, চরমনায়ের ফলোয়ার তিনিও জানবেন আমরা এক হতে পারি। তখন গালাগালিগুলো আস্তে আস্তে গোলাগুলিতে রূপান্তরিত হবে। গালাগালিগুলো শুধু নেতারা করেন না, ওই গ্রামগঞ্জে আপনার যে কর্মী সেও করে, এবং এর প্রভাবও পড়ে। এবং তারা ওখান থেকে চায় না যে ওর সাথে আমার একটা দ্বন্দ্ব আছে, আমার গ্রামে আরেক দলের কর্মী, আরেক দলের নেতা, তার সাথে আমার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সে বলেছে তোর নেতা
আমরা তো বসে গালাগালি করবো না, তারা এখানে করে, চায়ের টেবিলে বসে করে, আড্ডায় বসে করে, রাস্তাঘাটে চলাফেরার সময় আলাপচারিতার মধ্যে সেটা করে। ফলে তাদেরকে অনবরত এই বার্তা দিতে হবে, অনবরত এই বার্তা দিতে হবে যে আমরা পরস্পরকে শ্রদ্ধা করতে জানি এবং পরস্পরের সাথে হাত ধরাধরি করে চলতে জানি। এবং আরেকটা বিষয় হলো যেটা যে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাপারটা কি দেখেন, আমরা জুলাইয়ের পরে আমরা কত কিছু যে করতে পারতাম, সুযোগ সুবিধা নিতে পারতাম। আদৌ আমরা কোনো সুযোগ সুবিধা নিয়েছি? আমার তো চোখে পড়ে না কোনো সুযোগ সুবিধা নিয়েছি। একটা করেছি উলামায়ে দেওবন্দের তরফে তাবলীগের ইস্যুতে এতাআতিদেরকে সরাইয়া ওখানে এই একটা যেখানে রাষ্ট্রীয় সুযোগের আনুকূল্য নেওয়া হয়েছে। আমরা কত কিছু করতে পারতাম। আমরা ব্যাংক নিতে পারতাম, আমরা বিশ্ববিদ্যালয় নিতে পারতাম, আমরা বিভিন্ন ইনস্টিটিউট নিতে পারতাম। আমাদের এই সমস্ত যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে, কয়টা রাষ্ট্রীয় গ্রান্টেড হয়েছে, আমরা এগুলো করতে পারতাম। কত কিছু আমরা বিজনেসের জায়গায়, মিডিয়ার জায়গায়, অর্থনীতির জায়গায়, আমাদের সামাজিক যে সংস্থা সংগঠন ইনস্টিটিউটগুলোর জায়গায়, এমনকি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জায়গায়, আবার আরো সুনির্দিষ্টভাবে বললে কওমি মাদ্রাসার সামগ্রিক মূল্যায়নের জায়গায় অনেক সুযোগ সুবিধা নেবার ছিল। আমরা সেটা নিতে পারি না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি। এনসিটিভিতে 2025 সালে যে পাঠ্যপুস্তক সংস্কার কাজে আমি রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলাম। 2026 সালে যে পাঠ্যপুস্তক ছাপার আগে সেটা দেখার জন্য রিসোর্স পার্সন হিসেবে তারা আমাকে আমন্ত্রণ করেছেন। প্রায় মাসখানেক সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সেখানে কাজ করতে হয়েছে। তো দেখলাম যে আপনাকে সবাই তো ঘৃণা করে না, আপনাকে রেসপেক্ট করবারও কিছু লোক আছে। আপনার দক্ষতা দেখবার জন্য অপেক্ষমান বহু লোক বসে আছে চেয়ারে। আপনার দক্ষতাটা সে দেখতে চায়, এবং সে দেখতে চায় যে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা কি সেরকম কোনো যে ওই জায়গায় কিভাবে আমাদের লোকদেরকে সেট করব, ওই জায়গায় ওই খাতে কিভাবে আমাদের লোকদের বসাবো, এরকম কোনো প্ল্যানিং আমরা করি নাই তো। ইসলামী রাজনৈতিক দলের কাজ শুধুমাত্র রাজপথের কাজ না। এই সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন এই কাজটা জামাত ইসলামী যতটুকু সম্ভব করেছেন তারা। আমরা কমিটিতে কেউ করেছি, আমরা করি নাই, কিন্তু আমাদের মধ্যে কি আদৌ কোনো যোগ্য লোক নাই? অবশ্যই যোগ্য লোক আছে। তো আমি বলতে চাচ্ছি, আবার এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় আস্থার পরিবেশ তৈরি হবে। খেলাফত মজলিসের একজন যখন চরমনাইয়ের একজনকে প্রস্তাব করছেন, চরমনাইয়ের একজন জমিয়তের একজনকে প্রস্তাব করছেন, তখন এর থেকে বোঝা যাবে যে আমরা দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সম্মিলিত গুরুত্বকে, সম্মিলিত প্রয়োজনকে অগ্রাধিকার দিতে শিখছি। এর মধ্য দিয়ে একটা বার্তা যাবে। তো আমি বলতে চাচ্ছি, এই যে নাজারি প্রক্রিয়ার মধ্যে অন্তত 10টা ধাপ আছে যেখানে আমাদের কাজ করতে হবে। আমালি প্রক্রিয়ার মধ্যে অন্তত 10টা ধাপ আছে যেখানে আমাদেরকে কাজ করতে হবে। নাজারি প্রক্রিয়ার একটা ধাপের কথা বলি, এতেকাদি। আমাদের এতেকাদি ইখতিলাফাতের কথা যখন আমরা বলি, ঐক্যের কথা যখন বলি, তখন আরেকটা সমস্যা আছে। যারা অরাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে ঐক্য, এমনকি যারা রেজাহানি তাদেরকে বাদ দিয়ে ঐক্য, যারা মাজারি তাদেরকে বাদ দিয়ে ঐক্য না। আপনি উম্মতের ঐক্যের কথা বলছেন। উম্মতের ঐক্য মানে হচ্ছে কালিমা উচ্চারণকারী সবার ঐক্যের কথা বলছেন। তাহলে এই ঐক্যের মধ্যে কোন কোন জায়গায় আকীদা বাধা হয়ে দাঁড়ায়, এবং সেই বাধা কোনটা অনতিক্রম্য বাধা আর কোনটা অতিক্রমযোগ্য বাধা, কোনটা মীমাংসাযোগ্য বাধা, কোনটা অমীমাংসযোগ্য বাধা, এবং অমীমাংসাযোগ্য বাধার ক্ষেত্রে আমাদের কর্মনীতি কি হবে, মীমাংসাযোগ্য বাধার ক্ষেত্রে আমাদের কর্মনীতি কি হবে, আমরা স্থির করি নাই। 1 2 নম্বর হলো কতিপয় ব্যাপার আছে এমন যেগুলো হচ্ছে রাসমি ইখতিলাফাত। এগুলোর মধ্যে যদি আপনি হাকিকত তালাশ করেন, তাহলে ইখতিলাফাতটা আলফাজের মধ্যে, ইসতিলাহাতের মধ্যে, হাকিকতের মধ্যে না। ইখতিলাফাতটা আলফাজ এবং ইসতিলাহাত এবং রাসমের মধ্যে সীমাবদ্ধ। এটাকে অতিক্রম করা যায়। এই রাসমি ইখতিলাফাতের ক্ষেত্রগুলো, এই জায়গায় রাসমি ইখতিলাফাত, এই ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করতে পারি। এই ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রত্যেকটা, যেমন আজকে এখানে একটা সেমিনার হয়েছে গোলটেবিল, এই ইখতিলাফাতের প্রত্যেক পক্ষকে নিয়ে আমরা বসতে পারি। সেখানে তাদের নীতি নির্ধারণী পর্যায়ের লোকেরা থাকবেন। এমনভাবে বসবো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য না, এমনভাবে বসবো যে তালা মেরে চাবিটা হারিয়ে ফেলতে হবে।
এরপরে যখন আমরা অন্তত 2-4টা জায়গায় সমাধান পর্যন্ত না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আর উঠবো না। আগে তো চিহ্নিত করতে হবে। অনেক কাজ আছে, অনেক দীর্ঘমেয়াদী কাজ। আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক আলাপ দরকার। আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।